এমন একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা বড় অদ্ভুত, কিন্তু মানুষের জীবনে এরকম কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমাদের কাছে যদি না এসে পৌঁছতো আমরা জানতেই পারতাম না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো এই গরমে? আশা করি ভালো না থাকলেও আমরা ভালো আছি। তাহলে চলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকে দুটো ঘটনা আছে, দুটো ঘটনাই কিন্তু সারা রাত আজকে ভাবাবে যে কি তোমরা ঘটনায় শুনলে। চলো ঘটনায় যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আবারও বলে দিচ্ছি অবশ্যই করবে। যারা নতুন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে করে নিও। তাহলে চলো এবার আমরা ঘটনায় যাই। প্রথম ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। মালা আমাদের পাঠায়, মালা সর্দার। মালা বলে, দিদি ভাই আমার যেখানে বাড়ি এই সপ্তাহখানেক আগেকারের ঘটনা বলছি। ঘটনাটা এতটা ইন্টারেস্টিং যার কারণে আমি ঘটনাটা নিয়েছি, একদম সত্য ঘটেছে। মালা বলছে, দিদি আমাদের সামনে একটা বাড়ি আছে, বাড়িটার অনেক বড় দিদি। মানে সেই বাড়িতে পেয়ারা থেকে শুরু করে আম, লিচু, কাঁঠাল, জাম, কোনো কিছু গাছ বাদ নেই। বাড়িটা একদম মাঠের কোণে, ওই মাঠটা পুরো ওনাদেরই, মাঠের কোণে। আর সামনে দিয়ে মানুষের বাগান হয় পেছনে। ওদের বাড়ি যখন জমিটা কেনা হয়, ওরা যখন কিনেছিল তখন ওই গাছগুলো ছিল। তো ওরা গাছটা ছিল বলে ওরা সামনে কেটে অত বড় বড় গাছ ফলন হয়, ওরা না গাছগুলো কাটিনি। ওরা পেছন দিকটায় যেই কোণটায় ফাঁকা কিছুটা গাছ ছিল, ছোটো ছোটো জংলা গাছ, ফুল গাছ, ওই দিকের গাছগুলো ওরা কেটে দিয়ে ওরা বাড়িটা করে একদম কোণে, পেছন দিকে কোণে। আর সামনে বেশ বিশেষ কিছু ফুল গাছ আর ফল গাছ আছে। বলছে, দিদি ওই ওনাদের সাথে প্রায় পাড়ার লোকের সবারই ঝগড়া। কারণ ওনারা না মানে কিছু না কিছু নিয়ে নিজেদেরকে ভাবে, মানে অত বড় জমি জায়গা তো আমাদের ওখানে কারণ নেই। তো ওনারা ভাবে যে ওনারা অনেক বড় লোক, রিচ। মানে ওনারা কারোর সাথে না ওরকমভাবে কথাও বলে না। আর কেউ বলতে আসলে ওনারা এরকম দেখায়, মানে মানুষকে যেন একদম তুচ্ছ মনে করে। যার কারণে যখন মানুষ বুঝে যায় যে এই মানুষটা এরকম টাইপের, তো কেউ না ওদের সাথে আর কথা বলে না। আমার বাবার সাথেও একবার ঝগড়া হয় ড্রেন পরিষ্কার নিয়ে। তো তারপর থেকে আমরাও কথা কেউ বলি না। তো আমি যখন বাড়ি আসি, তো ওদের ওই বাগানের পাশ থেকে আমাদের আসতে হয়। ওদের বাড়িটা একদম সামনের দিকে, আর আমাদের বাড়িটা ওই গলি, পাশের গলি দিয়ে আসতে হয়। মানে ওদের যে সামনের বাড়িটা দেয়াল, তার পাশ থেকেই রাস্তা আমাদের। বোন বলছে, দিদি আপনি বিশ্বাস করবেন না, আমি প্রত্যেক দিন টিউশন পড়তে যাই। আমি পড়ে ওই বাড়ি আসি 7:30 8টার সময়, সন্ধ্যাবেলা। তো আমি ওরকম সময় আসছি। আর ওদের বাড়িতে বলে রাখি, ঘটনার মাঝখানে এটা, ওদের বাড়িতে এত উঁচু করে পাঁচিল দেওয়া, কোনো মানুষ মানে ভিতরে পাঁচিল টপকে তো যেতে পারবে না। গেটে হামেশাই লক করা থাকে। কেউ আসলে হয়তো ফোন করে বলে এসে দরজা খুলে দিয়ে যায়, নাহলে হয়তো ওদের কাছে চাবি থাকে। মানে কেউ যে গেট থেকে ঢুকবে বা বেরোবে এরকম কিন্তু কোনো রকম কিছু নেই। তো বোন বলছে, দিদি আমি ওই রাস্তা ধরে আসছি সন্ধ্যাবেলা, নিজের মতো নিজে, মোবাইল ফোনটা আমার হাতে। আমি মোবাইল ফোনে ওই একটা প্রোগ্রাম হতো, আমি ওই প্রোগ্রামটা দেখতে দেখতে আসছি। অনেকটা রাস্তা একা আসি, মানে বোর বোর লাগে। বোন বলছে, দিদি হঠাৎ করে না আমি যখন গলির মুখে ঢুকি, ওদের যে বাড়ির ওই একদম রাস্তার শুরু হচ্ছে পাঁচিল দেওয়া, ওখানে একটা আম গাছ আছে, হিমসাগর। ওই আম গাছটা এত নড়ছে আর খচ 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 করে না, মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যেন আম গাছের মধ্যে, আম গাছটা প্রচণ্ড ঝাগড়া। আর আম হয়েছে, এই সময়ের ঘটনা বলছি, 2 সপ্তাহ আগের আম হয়েছে প্রচণ্ড না আম। মানে গাছটা অন্ধকার, লাইট টাইট পুরো অন্ধকার। লাইট ওদের একদম পেছন দিকে বাড়ির ওখানে দেওয়া আছে, কেউ ওরা আসলে গেলেই জ্বালায়, এছাড়া পুরো অন্ধকার করে রাখে। সে দেখলে ভুতুরে বাড়ি লাগবে। গাছটা এত পরিমাণে দুলছে আর মানে এত শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন গাছের মধ্যে কেউ উঠেছে, হয়তো আম চুরি করছে। আর না হলে গাছে তো কেউ লুকিয়ে আছে, নিঘাত গাছের মধ্যে কেউ আছে।
বোন অনেকটা না ওই দেখতে দেখতে আম গাছের দিকে তাকাতে তাকাতে ও ফোনটা হাতে নিয়ে চলে আসে, ওর বাড়ির দিকে এগিয়ে আসে। ও আসার পরে না ওর মনে একটা জিনিস, মানে হয় না আমাদের দেখবে যে আরে ওখানে কি দেখলাম, ওটা কি ছিল, হয় না যে বাড়ি চলে যাচ্ছি কি ছিল এরকম আওয়াজ হচ্ছে আম গাছে, কি মানে এবার দেখো একটা সদ্ভাব থাকলে না ওই বাড়ির কাউকে ডাকা যেত বা ফোন করতো বা কোনো একটা কিছু পাড়ার লোকজনকে ডেকে এনে দেখাতো। এবার যেহেতুনি ওরা অতটা ভালো না, তো বোন সেখানে ভেবেছে কাউকে কিছু বলার দরকার নেই, ও আবার রিটার্ন এসছে। ও আবার রিটার্ন ঠিক ওই গলির সামনেটা ওই বাড়ির একদম পাঁচিলের কাছে এসে দাঁড়ায়। ওর কিন্তু একটা ভয় লাগছে, গলিতেও খুব একটা আলো নেই, মানে অনেকটা দূরে আলো দেওয়া আছে, আলো সেরকম পড়ে না, মানে জঙ্গল চারপাশে তো মিটমিট করে একটা আলো, আর হাওয়া চলছে না, একদম হাওয়া নেই। তো যে হাওয়াতে বা কিছু পাখি টাকি থাকতে পারে বা কোনো প্রাণী পশু ওরম কিছুই না। ও না এসে ফ্ল্যাশ লাইটটা অন করে। এবার ও ভাবছে যে আমি ফ্ল্যাশ লাইটটা গাছে যে উপর দিকে দেব, যদি আবার বাড়ির লোক যদি কেউ দেখে, ওরা তো ঝগড়া করে, মানুষকে মানুষ বলে মনে করে না, আবার যদি এরকম আমাকে দেখে তাহলে হয়তো সকালবেলা বাড়ি বয়ে গিয়ে ঝগড়া করবে, বাবা আমাকে বকবে। তো ওখানে দাঁড়িয়ে থাকে। এবার দাঁড়িয়ে থাকতে ওই ওদের গলি না, ওই যে সামনের যে রাস্তাটা ওখান থেকে সাইকেল নিয়ে একটা ছেলে আসছে, পাড়ারই ছেলে, চেনে, অন্য পাড়ায় থাকে, ওইখান থেকে আসছে। তখন এই যে আমাকে যে বোন ঘটনাটা বলে, তখন ওই বোন ওই ছেলেটাকে বলছে ভাই দাঁড়া, বলছে কি হয়েছে, তুই এইখানে ফাঁকা আর নিলিবিলি এই ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছিস, ওদের গলিটা খুব মানে গাছ গাছালিতে ভরা। তো বলছে যে জানিস তো, ও সামনে গিয়ে ছেলেটাকে বলে জানিস তো ভাই, এই গাছটা না দেখ, আমার পেছনে যে আম গাছটা, আমি পড়ে বাড়ি যাচ্ছিলাম কিছুক্ষণ আগে, আম গাছে কি কেউ আছে নাকি জানি না, কি আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ ডাল ভাঙছে, গাছটাকে ধরে নাড়াচ্ছে, আর গাছটা নড়ছিল। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু পুরো নিস্তব্ধ, হাওয়াও নেই, তখনও হাওয়া ছিল না, এখন কিন্তু গাছটা একদম চুপচাপ রয়েছে, আর কোনো রকম আওয়াজ হচ্ছে না। তখন সেই ছেলেটা বলছে আরে যা আছে আছে, তোর কি, ছাড় না, তুই তোর বাড়ি যা না ভাই, আমাকে আমার বাড়ি যেতে দে, বাবার খুব জ্বর, আমি ওষুধ নিতে এসেছিলাম। তখন বলছে না রে, আমি তো চলেই গেছিলাম, আমার না কিরকম একটা লাগলো, একটা না মানে ওই হয় না অনেকে দেখবে একটা কৌতূহল থাকে, মানে কি ওখানে কি দেখলাম, বা আরে ওখানে কি কিছু ছিল, একটা মানে নিজের আচমকা। তো অনেকে না আবার সেই জিনিসটা, একটা জিনিস ভাঙানোর জন্য দেখতে যায় যে আমি এটা ঠিক দেখলাম বা এটা আমার সাথে কি ঘটলো। তখন বলছে তাহলে তুই কী করবি, ছেলেটা বলে, তখন বলছে ভাই আমি না ভাবছি একটুখানি গাছের মধ্যে মানে টর্চ আলোটা ফেলে দেখি, ফোনের ফ্ল্যাশ লাইটের। বলছে হ্যাঁ মার। বলছে যদি ওই বাড়ির লোক কিছু বলে, বলছে দূর, ওরা তো ঘরে আছে, তুই মার না, তোকে আমাকে কে দেখবে, আমি সাইকেল নিয়ে চলে তুই গলিতে ঢুকে যাবি যদি চিৎকার করে বাড়ির লোক। তখন সেই বোন ওর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে গাছের দিকে যখন আলোটা ফেলে, তখন দেখে কিছুই নেই গাছে, আর গাছটা এত ঝাঁকড়া, মানে অন্ধকার, তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, আর পুরো কুটকুটে অন্ধকার, মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা হয় ঠিকই কিন্তু এত অন্ধকার সেই দিনের মতো থাকে না, ঘুটঘুটে অন্ধকার। তো ছেলেটা তখন বলছে দেখলি তো, তোকে বললাম না যে কিছু নেই, কিছু কি আছে, হুম, যা বাড়ি যা, বলে ওই ছেলেটা কিন্তু সাইকেল নিয়ে ও চলে যায়, চলে যায়। এবার যখন সাইকেল নিয়ে ও চলে যায়, তখন ও কি করে ওইখানটা দাঁড়িয়ে ওই আম গাছের দিকে না ও দেখছে। ও তখন দেখে ওই আম গাছের একদম ওপরের মাথায় যে একদম ঝাড় মতো ছিল, মানে একদম ঝাঁকা, ওইখান দিয়ে দুটো জ্বলন্ত চোখ, মানে মনে হচ্ছে যেন, আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, বাপরে বাপ, আমাদেরও আম গাছ আছে, রাতের বেলা ভিডিও করি, আমিও করি, যাই হোক, মানে ভয় লাগে না একটা, শুনে কেমন লাগে না বলো তো মনের মধ্যে। বলছে দিদি দুটো চোখ, বেশ বড় বড় চোখগুলো, মানে ওটা জোনাকি পোকা হতেই পারে না, আমি দুটো চোখ জলঝল করছে, আলোটা ফেলেছি আমি দেখলাম, কোনো মুখ বা কোনো ফিগার আমি দেখিনি, আমি ছুটে ওখান থেকে দিয়ে দৌড়, আমি সোজা বাড়িতে আসি। আর গরম, এত গরম পড়েছে, পুরো পুরো ঘেমে না আমি চুপচুপে হয়ে গেছি। মা রান্না করছিলেন, মা উঠে এসে বললো কিরে এত ঘেমে গেছিস কেন, দৌড়ে দৌড়ে আসলি কেন, কি হয়েছে? আমি মাকে বললাম মা
ও, আজকে যা দেখলাম না মা, তুমি বিশ্বাস করবে না বললে। বলছি কি দেখেছিস? তখন বলছে মা আমি এরকম পড়ে আসছিলাম, চলে আসতাম অনেক আগে। তো তখন বোনের মা বলছে আমিও ভাবছি যে এত দেরি হচ্ছে কেন, তুই তো আরও 10-15 মিনিট আগে ঘরে ঢুকিস। বলছে মা জানো, ওই সামনের বাড়ির ওদের বাড়ির এরকম আম গাছে এরকম এরকম আমি দেখেছি। ওর মা হেসে তখন বলছে ধুর পাগল, এত লোকবসতি চারপাশে, হয়তো কোনো হনুমান ছিল, আলো ফেলেছিস হয়তো তার জন্য চোখটা জ্বলছিল। ওকে বোঝায়। তো ও না সেই জিনিসটা আর মাথায় দেয় না, ওর সামনে এক্সাম ছিল, মানে ক্লাস টেস্ট। তো ও খুব মেধাবী একটা, পড়াশোনায় ভালো মেয়ে। তো ও গাটা ফ্রেশ হয়, ওর মা বললো যা, আমি তোকে দুটো মুড়ি মেখে দিচ্ছি আম তেল দিয়ে, তো তুই দুটো মুড়ি খা, খেয়ে পড়াশোনা কর, বাবা চলে আসবে 9:30-10টার মধ্যে, ভাত খেয়ে শুয়ে পড়বি, কালকে পরীক্ষা আছে তো। বলছে হ্যাঁ। তো ও বসে মুড়ি টুড়ি খায়, মায়ের সাথে গল্প টল্প করে। করার পর রাতের বেলা বাবাও আসে। যখন বাবা আসে, এই ঘটনার পরে বোনের কিন্তু প্রচণ্ড জ্বর আসে, শরীর খারাপও হয়। তার বাবা বলে যে ওই জায়গাটা, মানে দুপুরবেলা, ভর দুপুরবেলা আসতে গেলে মানে কিরম একটা যেন গা একটা শিরশির শিরশির করে, মানে ওই বাড়িটার দিকে তাকালেই না মনে হয় যেন ভুতুরে বাড়ি। তো সেটা কি ছিল আজ পর্যন্ত জানা নেই। তবে বোন আর একা একা সন্ধেবেলা পড়ে বাড়ি আসে না। বোন বলে দিদি, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, এখন আমার মা প্রত্যেক দিন ওখানে এসে দাঁড়িয়ে থাকে গলির মুখে, আমি আসি মায়ের সাথে বাড়ি। কারণ সেদিন আমি যা দেখেছি ওটা কোনো হনুমান ছিল না, বা কোনো রকম কোনো অন্য কোনো প্রাণী ছিল না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিছু তো একটা খারাপ ছিল, নাহলে পারে ওরকম চোখ অত বড় আগুনের গোলার মতো জ্বলছে, ওটা হনুমানের হতে পারে না। হনুমানের চোখ ছোট ছোট হয়, এরম বড় বড় হয় না। তো এই ছিল প্রথম আমাদের ঘটনাটা, যেটা অ্যাকচুয়ালি কী ছিল আর বোন কী দেখেছিল সেটা এখনও আমাদের কাছে ধোঁয়াশা, রহস্য। বোন প্রচণ্ড, মানে এখনও বাবা বলছে, আমার বাবা যদি আসতে দেরি হয় না, মানে মাকে নিয়ে ও রাস্তার ওই মোড়টায় দাঁড়িয়ে থাকে, মানে ও ভয় পায় যে বাবার সাথে যদি এরকম কিছু হয়। এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা, যে ঘটনাটা শুনলে সিরিয়াসলি রাতের ঘুম আজকে হবে না, সেই ঘটনাটা আমি বলি, শোনো। ঘটনাটা একটু আমাকে পিছিয়ে বলতে হবে, নাহলে ঘটনাটা বুঝবে না, ওকে? তো সবাই খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো। এই ঘটনাটা আমাকে রত্না পাঠায়, গুমা হাপড়ায় রত্নার বাড়ি। রত্না বলে দিদি, এরকম ঘটনা আমার মনে হয় না যে এর আগে আপনি কোথাও শুনেছেন, অথবা এরকম অভিজ্ঞতা কারোর সাথে হয়েছে। আমি রত্নাকে জিজ্ঞেস করি যে কি অভিজ্ঞতা বোন, কি বলো। তখন রত্না আমায় বলে দিদি, আমার ঠাকুমা এত কঞ্জুস ছিলেন। হ্যাঁ, ঘটনার প্রথমটাই বললাম না, একটুখানি ব্যাক থেকে আমাদের শুনতে হবে, নাহলে বুঝবো না। বলছে আমার ঠাকুমা এত কঞ্জুস ছিলেন, মানে উনি কোনো নাতি নাতনিকে, আমরা কি দেখি ঠাকুমারা নাতি নাতনিকে আইসক্রিম খেতে বা একটু হাত খরচা হিসাবে টাকা থাকলে দেন, কিন্তু এই রত্নাবনের যিনি ঠাকুমা ছিলেন বলছে, মানে কেঁদে যদি ওনার কাছে আমার বাবাও বলতো না, মা আমার 5,000 টাকা দরকার, মা দাও না দিয়ে দেবো, হারগিজ দিত না ওনার কাছে। এবার বলি যে টাকা নেই তা না, উনি একজন স্কুল মাস্টার ছিলেন, মানে একজন শিক্ষিকা ছিলেন। আমার ঠাকুরদা গভর্নমেন্ট একজন, মানে কি বলবো, সার্ভেন্ট ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আমার ঠাকুমার হাতে পুরো টাকাটা আমার ঠাকুরদা তুলে দিতেন। আমার ঠাকুরদা মারা গেছে সেই কোন কালে, যখন আমরা ছোট ছোট। আর আমার, মানে যিনি ঠাকুমা ছিলেন, তো আমার যে দাদুর পেনশন, হাফ পেনশনও পেতেন, ওনার যে টাকা নেই তা না, ওনার আছে, কিন্তু উনি দিতেন না। আর সব থেকে বড় কথা, উনি যে ওনার টাকাগুলো কোথায় রাখতেন সেগুলো কেউ আমরা জানতাম না, কেউ না, কোনো জায়গায় খুঁজে পেতাম না।
টাকা, কিন্তু ওনার টাকা কিন্তু ওনার ঘরে কোথাও থাকতো। এবার উনি তো ঘরের মধ্যে থাকতেন, কোথাও তো যেতেন না, সেরকম ভাবে তো খোঁজাটাও সম্ভব না যে বাড়িতে কোথায় আছে না আছে। তো সেই রকম মধ্যে আমার ঠাকুমার হঠাৎ একদিন খুব শরীর খারাপ হয়, খুব শরীর খারাপ। এবার যখন শরীর খারাপ, ডাক্তার নিয়ে আসা হয়, ডাক্তার বাড়িতে আসেন, ডাক্তার দেখে বললেন ওনার কন্ডিশন ভালো না, ওনাকে পারলে আজকে রাতটুকুনি যদি ঠিকঠাক কেটে যায়, সকালবেলা কিন্তু নেগলেন্সি করবেন না। বাবাকে বললো, মাকে বললো ওনাকে হসপিটালাইজড করেন, একটা ভালো হসপিটালে ওনাকে ভর্তি করে দেন। তো আমার বাবা বলল যে ঠিক আছে, আজকে রাতটুকুনি দেখি। রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, সেই কারণে ডাক্তার মানে বাড়িতে আনাটাও খুব টাফ হয়ে গেছিল। তারপর যাই হোক, ডাক্তার পাওয়া গেছিল, ডাক্তার বলে উনি চলে যান। ঠাকুমা সামনে, ঠাকুমার সামনে আমি, আমার মা, আমার বাবা, সবাই আমরা বসে রয়েছি। ঠাকুমা কথা বলছে, জল খাচ্ছে, উঠে বসছে, শুচ্ছে, দুবার বাথরুম গেলেন, মা নিয়ে গেলেন। হঠাৎ ভোর ওই 5:30 পৌনে 6টার সময় আমার ঠাকুমার মৃত্যু হলো। তো মৃত্যু যখন হয়, তারপর যেই সব নিয়ম থাকে সেগুলো করা হয়। ঠাকুমাকে যখন মানে শ্মশান ক্রিয়া হবে, শ্মশানের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, কেন ডাক্তার তো বলেই গেছিল যে ওনার কন্ডিশন খুব খারাপ। তো সেখানে ঠাকুমা না পোস্টমর্টম হয়নি, কারণ ঠাকুমা এমনি অসুস্থ ছিলেন। যাই হোক, এবার ঘটনাটা ঘটে হচ্ছে, আমার ঠাকুমাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন ঠাকুমার ঘরের, এটা মনে হয় আমরা হিন্দু শাস্ত্র মতে সবাই করি, যে মানুষটা একা বিছানায় থাকে, হ্যাঁ, মানে তার চাদর, তোশক, বালিশ সব কিছুই কিন্তু মানে ফেলে দিই আমরা। শ্মশানে নিয়ে গিয়ে দেখবে, শ্মশানে গেলে দেখবে অনেক লেপ, কাঁথা, কম্বল, হ্যাঁ, জাজিম, বালিশ অনেক পড়ে থাকে, চাদর এটা ওটা পড়ে থাকে। তো সেরকম ঠাকুমা মারা গেছে, তো সবাই বললো এইগুলো মৃতদেহর সাথে নিয়ে গিয়ে শ্মশান ঘাটে গঙ্গার পাড়ে ফেলে দিও। তো আমার মা সব তুলে দিয়েছে। তো আমার বাবা সব গুছিয়ে টুচিয়ে নিয়ে শ্মশান ঘাটে যায়। এবার অনেকেই গেছে আমার ঠাকুমার শেষ ক্রিয়া করার জন্য, বাবা গেছে। তো এবার সব থেকে বড় কথা হচ্ছে, ঠাকুমাকে তো যেখানে ঠাকুমার শেষ ক্রিয়া হবে ওখানে নিয়ে যায়। তো বালিশ এগুলো একটা ওই টেম্পু ছিল, টেম্পু যে গাড়িগুলো হয়, টেম্পো গাড়ির মধ্যে একটা কোণে রাখা ছিল, আর এপাশে ঠাকুমা শোয়ানো ছিল, বের করে নেয়। তো যে টেম্পুটা ভাড়া করা হয়েছিল, তো সেই দাদাটা আমার বাবাকে বলে যে দাদা, আপনার এরকম এই মায়ের যে বালিশ, স্লেপ কাতাগুলো আছে এগুলো ফেলে দেন, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি গাড়ি নিয়ে চলে যাই। তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও ভাই। তো বাবা সব দিক ঠিক ঠিক করে, আরও সবাই ছিল পাড়ার, সবাইকে বলল যে তোরা একটুখানি দেখিস আমার মাকে, একটুখানি তোরা এই দিকটা কর, আমি ওকে টাকাটা দিয়ে আসি, টেম্পুটা তো আটকে রেখে লাভ নেই। তো তাকে টাকা দিতে যায়, আর ওই টেম্পু থেকে বালি, স্লেপ কাতা সব যখন নামায়, তখন নামিয়ে বাবা ওই শ্মশানের এক পাশে একটা গাছ আছে, জংলা গাছ বড়, সেই গাছের গোড়ায় অনেকেই ওরকম বালি, স্লেপ কাতা রেখে গেছে, ওখানে বালিশ ওগুলো ফেলে দেয়। ফেলে দিয়ে বাবা যখন এগিয়ে যাচ্ছে, তখন না হট করে বাবা, কি জানি বাবার কি মন হয়, বাবা কিছু দেখেছিল কি জানি না, বাবা না আবার ওই বালিশের দিকে, বালিশটা যেইটুনি পড়েছে রাস্তার মধ্যে, আর লেপ কাতাগুলো অন্য লেপ কাতা বালিশের ওপর পড়েছে। তো বাবা আবার ওই বালিশটাকে, এটা হয়তো জানি না ভগবানেরই হবে, যখন ছড়াতে যায় তুলে, তখন দেখছে ওই বালিশের ভেতর থেকে এরকম গোল 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 করা টাকা, এরকম গোল গোল করা টাকা, বান্ডিল বান্ডিল পাকানো পাকানো টাকা বালিশের ভিতর দিয়ে পড়ছে। তখন আমার বাবা কি করে, ওই বালিশটাকে তুলে ফেলে দেয়, আর বালিশের যে কভারটা ছিল ওই কভারের মধ্যে টাকাগুলোকে বাবা নেয়। বাবা নিয়ে এবার ভাবছে যে কি করব, টাকা নিয়ে এবার একটা মনে একটা লাগে না। তো বাবা ওটা, আমাদের পাশের বাড়ির এক কাকা গেছিল, নিয়ে এসে কাকাকে বলছে জানো কি হয়েছে? বলছে কি হয়েছে? তখন বলছে দেখো, জীবিত থাকতে আমার মা কোনোদিন কোনো টাকা পয়সা দিত না, মৃত্যুর পর দেখো আমার মা আমাকে
মৃত্যুর পরেও টাকা তো আমার প্রয়োজন, আমার তো অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, কেন বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, মা চাকরি করতেন, কিন্তু ছেলে সেরকম ভাবে নিজের জীবনে প্রতিষ্ঠিত না। বলছে যে বালিশের ভেতর থেকে এই টাকাগুলো পেলাম, সব টাকা মা বালিশে রাখতো, তাই জন্য আমার বউ বলতো যে মা পেনশন পায়, মা এত টাকা, মায়ের টাকাগুলো রাখে রাখে কোথায়। তখন সে পাশের বাড়ির দাদা আমার বাবাকে বলছে যে তোষক ঠোষক ঠিক করে দেখেছো, চলো একবার দেখে আসি, ওর মধ্যেও নেই তো। তা বাবা তখন আবার দেখতে আসে, তখন বাবাকে ওই পাশের বাড়ির যে দাদা উনি বলছেন যে এইসব কথা শ্মশান ঘাটে কাউকে বলো না, তোমার আমার মধ্যেই থাক, টাকা পয়সার বিষয় তো না বললেই ভালো। তো বলছে ঠিক আছে। তো যাই হোক, একটা হাতে ব্যাগ ছিল ওই কাকার কাছে, ওর মধ্যে গামছা টামছা নিয়ে গেছিলো, শ্মশান কিয়া করে স্নান করে আসবে, জামা কাপড় ছিল, বলল তুমি একটা কাজ করো, এর মধ্যে টাকাটা রেখে দাও। তো বাবা রেখে দেয় বিশ্বাস করে। এইবার অন্যগুলো খুলে খুলে দেখেছে, সেরকম কোনো জায়গায় কোনো টাকা পায়নি। তো বললো সব টাকা এর মধ্যেই আছে, আর কিছু টাকা নিজের জন্য নিজে খরচা করতো। তো যাই হোক, এবার বাড়িতে যখন এসে তখন কিছু বলেনি। বাড়িতে এসে পুরো কথাটা বাড়ির ফ্যামিলির সাথে আলোচনা করে। এইবার এতগুলো টাকা পেয়েছে, বেশ অনেক টাকা, প্রায় ধরে নাও 45-50 হাজার টাকা পেয়েছে। পুরো ওই টাকাটা জমতো, উনি তো খরচা করতো, এইদিকে ওইদিকে দিত, আর ওনার অনেক জমানো টাকাও ছিল। যাই হোক, এবার সেই টাকাটা দিয়ে উনি আলাদা করে রেখে দেয়। মায়ের যে শ্রাদ্ধ শান্তি ঘাট কাজ সব কিছু হয়, মোটামুটি করে, যেরকমভাবে করেছে, টাকাগুলো রেখে দেয়। এইবার রাতের বেলা এসে গেট নক করতো, রাতের বেলা। আর ঠাকুমা মারা যাওয়ার পর মানে বোন বলছে আমি আমার মা বাবা একটা ঘরেই শুতাম, আমার মা নিচে শুতো আমাকে নিয়ে, বাবা খাটে শুতো, আমরা একটা ঘরেই শুতাম। আর ভয় লাগতো একটা, মানে ঘরের না, বলছি ইনভায়রনমেন্ট, তার সন্ধ্যের পর থেকে সূর্য যখন অস্ত চলে যেত না, পুরো ঘরটা একটা মানে ভয় ভয় লাগতো। বলছে প্রত্যেকদিন রাতে এসে গেটের মধ্যে কে টোকা দিত, মানে বাইরেও তো গেট আছে, সেই গেট না, কিন্তু আমরা যেই ঘরে থাকতাম, আমাদের বেডরুম, 3 জন থাকতাম, সেই বেডরুমের মধ্যে এসে কেউ গেটে নক করতো। তো আমার বাবা একদিন এরকম হয়, বাবা ওই পাশের বাড়ির ওই দাদাকে বলে, তখন ওই দাদা বলছে যে দেখো, একবার কোনো তান্ত্রিকের কাছে গিয়ে দেখো, যেহেতু উনি তোমার মা জীবিত অবস্থায় টাকা পয়সা আগলে রেখেছিলেন, কোনো টাকা পয়সা দেননি, আর ওনারই টাকা তুমি আজকে নিয়ে খরচা করছো, রেখে দিয়েছো, হতে পারে, মানুষ তো একটা লোভে থাকে, মানুষ তার আত্মা কিন্তু ফিরে আসে। যাই হোক, এই বোনের বাবা কোনো তান্ত্রিক কোনো কারোর কাছে গিয়ে কি বলবে, এতগুলো টাকা পেয়েছি এসব উনি বলবে, ওনার মানে আত্মসম্মানে কোথাও বাদ ছিল, উনি না কোনো জায়গায় যায়নি, আর এসব উনি বিশ্বাসও করেন না, যে এইসব অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস, এই ওঝা তান্ত্রিক এসব কিছু হয় বলে বিশ্বাস করতো না। বাড়িতে প্রায় দিন এসে এসে ওরকম নক করতো। একদিনকে মানে এই বোনের বাবা রাত্রেবেলা, সেদিন ডাকিনি, রাত্রেবেলা ওয়াশরুমে গেছে, দরজা খুলে বেরোতে, পাশে ওয়াশরুম থেকে যখন বেরিয়ে যাচ্ছে ঘরের দিকে, তখন দেখছে একদম ঘরের বেডরুমের সামনে, যেই ঘরে ঢুকবে, যেই ঘরে বোন আছে, বোনের মা আছে, ওই ঘরে বাবা আসবে, গেটের সামনে দেখছে ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, কপালে সাদা টিপ, উনি সাদা টিপ পরতেন কপালে, আর মুখটা গোল ছিল তো, আর মাথায় এই বড় খোপা, আর আটপৌড়ে করে সাদা ধবধবে শাড়ি পরা, দাঁড়িয়ে, আমার বাবার নাম কৌশিক, আমার বাবাকে বলছে কৌশিক টাকাগুলো দিয়ে, এরকম করে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। বাবা এইদিকে অজ্ঞান হয়ে যায়। যখন অজ্ঞান হয়ে যায়, তখন আমাদের বাইরে একটা টেবিল ছিল, ওই টেবিলের উপরে না জল রাখা থাকতো, ঘুম থেকে উঠে এসে ওই টেবিলের ঢাকা থাকতো, ওই জল খুলে জল খাওয়া হতো। জলের যখন ওই জগটা পড়ে যায়, তখন মা আমাকে বলছে কি হলো, কি পড়লো রে, চেয়ারটাও পড়েছে, বাবা পড়েছে, ছুটে এসে দেখি বাবা লুটিয়ে পড়ে আছে, আর বারান্দা দিয়ে ঠাকুমা হেঁটে বাইরে চলে গেল। এটা এই বোনের মা, বাবা তো আগেই দেখেছে, 3জনেই দেখেছে। পরের দিনই ওরা সোজা চলে গেছে তান্ত্রিকের কাছে, তান্ত্রিক সেই বাড়িটারই বন্ধন করিয়ে দেয়, কিন্তু সেই বাড়িতে ওরা থাকতে পারিনি,
অল্প কিছু দিনের জন্য কাজ হয়েছিল, তারপর ওরা ওখান থেকে মানে ওই বাড়িতে থেকেই ব্রাহ্মণ বলেছিল যে তোমার মায়ের আবার শ্রাদ্ধ শান্তি করো, মানে আবার কাজ করো। 3 মাস থাকে, গিয়ে জানতে পারে দোষ পেয়েছিল মা, দোষ টোষ কাটিয়ে ওই বাড়ি ছেড়ে ওরা চলে যায়। তারপরে কিছু মাস পর ওই বাড়ি ওই পাশেই কেউ একজন কিনে নেয় ওই বাড়িটা। তা এখন ওই বাড়ির কি খবর না খবর সেটা বোনও বলতে পারিনি, কারণ ওরা ওখানে আর যায় না। এই ছিল ঘটনা। শ্মশান থেকে তুলে নিয়ে এসছিল বালিশটা, মানে বালিশের কভারটা, ওই বালিশটাই বলছি, বালিশের কভারটা, ওর মধ্যে টাকাটা ছিল। যেই টাকাটা ওনার মায়ের ছিল, উনি জীবিত অবস্থায় দেননি, উনি মৃত্যুর পর সেই টাকাটা দেবে কি করে ভাগ, উনি সেই টাকাটা নিতে এসেছিলেন। এই ছিল আমাদের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দুটো ঘটনা। আগামীকাল চেষ্টা করব শোনা কথায় ঘটনা দেবার, যা গরম পড়ছে আর পাচ্ছি না এখন। চলো কমেন্ট পড়বো, তাড়াতাড়ি পড়ে এখানেই শেষ করব। আমাদের প্রথম কমেন্ট কে করেছো দেখি। আমি কমেন্টগুলো সব রাতে বসে বসে পড়ি, জানো তো, এত ভালো লাগে। কখনো রাতের বেলা শুয়ে শুয়ে পড়ি একদম, তারপর ঘুমাই। আর তোমাদের মানে এত ভালো লাগে না সত্যি কমেন্টগুলো। প্রদীপ দাস প্রথম, তারপরে দিয়া গায়েন, সুদীপ রয়, আচ্ছা, তারপরে রুদ্রজিৎ রয়, তারপরে কমেন্ট করেছো নরেন সরকার। নরেন সরকার কিছু একটা বলেছেন, একটু পড়বো। দিদি ভাই, তুমি কিছুদিন আগে একটা ভিডিও বলেছিলে, আচ্ছা, মৃতদেহ হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, একটু ঠিক আছে, অবশ্যই আমি যদি জানতে পারি আমি বলে দেবো। আচ্ছা, তারপরে সুমনা ভট্টাচারিয়া বাংলাদেশ থেকে মিম হোয়াইট কিং বনু। তারপর কমেন্ট করেছে জলি হাজরা দিদিভাই কিষাণু মান্না। আচ্ছা, ইসমাইল যতুতারি, তারা একটু দেখে নি, হ্যাঁ, তুতাই, আচ্ছা তুতাই কমেন্ট করেছো, বা নামটা তো খুব সুন্দর, তুতাই। তারপরে কমেন্ট করেছো অনামিকা দত্ত, আচ্ছা, তারপর কমেন্ট করেছো অনামিকা দত্ত। সৈনী রয় ছোট্ট বোন আমাদের, তারপর রুচিরা হালদার, অসীম দাস, রিম্পা দাস, তারপরে কাকুলি সেন, সুকন্যা, স্বাতী ঘোষ বাংলাদেশ থেকে, আব্দুল হক ভাই, চৈতালি চক্রবর্তী, ববিতা, সোমা, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে বনানী কর্মকার দিদিভাই, তারপরে মমি ভট্টাচার্যী, ডালি দেবনাথ দিদিভাই, কৃষ্ণা ধারা, চৈতালি রয়, সুজাতা দাস, শিলা বসু, মৌয়া পল, তারপরে কমলা চক্রবর্তী, তারপরে নীলিমা সিংহ, সুনিতা চন্দ্র, শিলা চ্যাটার্জি, সুদীপ্ত ব্যানার্জি, শম্পা মিত্র, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, রুদ্রজিৎ রয়, তারপরে পুষ্প দত্ত, উমা ঘোষ, তারপরে কমেন্ট করেছো সুভাশিস, আচ্ছা, তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, রাজীব মণ্ডল, মুকুল দাস ভাই, তারপর কমেন্ট করেছো রূপা দে, সরস্বতী প্রামাণিক, গোপাল দাস, সিদ্ধার্থ পুরকায়স্থ, আয়ান হালদার, পিন্টু ঘোষ, পাপ্পু দে ভাই, সন্তুর দুনিয়া, তারপরে তানিয়া খাতুন কমেন্ট করেছো, আচ্ছা, তারপরে কমেন্ট করেছো ইন্দ্রাণী অফিসিয়াল, একদম শেষে কমেন্ট করেছো ইন্দ্রাণী, বলেছো হ্যালো দিদি, হ্যালো বনু, বলো কেমন আছো, অবশ্যই জানিও। তো যাই হোক, চলো এখনের মতো আসবো। আর চুল ছেড়ে ঘটনা বলছি, প্রচন্ড গরম লাগছে, বুঝতেই পারছো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসবো। বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। দেখা হবে অবশ্যই আগামীকাল, আর দারুণ দারুণ টিপস আসছে, অবশ্যই সাথে থেকো। এখনের মতো আসছি, শুভরাত্রি।